আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বিশ্বে যে ঘটনাবলী ঘটছে তার থেকে ভারত কি কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা ভারত কি কিছু শিখছে, প্রশ্নটা হলো সেখানে। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে এইটা, ভেনেজুয়েলা সংক্রান্ত খবর। আমেরিকাকে চটাতে চায় না মোদী সরকার। এখন খবরে যেটা লেখা হচ্ছে, ভেনেজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আমেরিকা বন্দী করার পরে ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সহযোগীরা নিন্দায় মুখর। গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা আমেরিকার নামোচ্চারণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। যার সুযোগটা কি ভারত নেবে? ওই আমেরিকা, লাতিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে? আমাদের তো কোনো সম্পর্ক নেই। তাহলে ভারত আগ বাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন? কথা বলেনি ভারত। কারণ যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে কথা বলবে কেন? এখন সেটা নিয়েও যথারীতি আমাদের দেশে তো সব সব কিছুতেই বিতর্ক। যা করবেন, ভালো করলেও বিতর্ক, খারাপ করলেও বিতর্ক। ওই যদি যাও জঙ্গি হানা গিয়ে দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে, গুড়িয়ে আসে নূর খান এয়ারবেস, তাহলে বলবে ছবি দেখাও। গতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও, তো ছবি তোলেনি। এবারে নূর খান এয়ারবেসে যখন হয়েছে তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, একদম তিন সেনাবাহিনীর মুখপাত্র বসে বলে দিলেন যে এই 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 হয়েছে, এই হচ্ছে স্লাইড, আর কোনো কথা নেই। সবকিছুতে আমাদের প্রমাণ দিতে হবে আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী, তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের। কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো। আর যদি কিছু অঘটন ঘটে তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে। যাই হোক, সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে? আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম, এখন বাংলাদেশ তো আর আমরা বলি না, আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়, সকলেই বলে পূর্ব পাকিস্তান। তো এইখানেতে এখন যা পরিস্থিতি, হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়, যদি অসুরক্ষিত হয়, তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোন রকম চেষ্টা করা হয়, তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন
একটা অ্যাকশনের দিকে যাবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলছি। এখন এই আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তাকে আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনুসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া? রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকেই গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে, তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে। অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা, এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন, যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডার গুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ইউনূস তো তার নিজের কাজ করে দিয়েছে, করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন তো, আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি তার বোধহয় পাকিস্তান ভিজিট। তো সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে চুরে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনূস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবরটা উনি সম্ভবত নিতে গেছেন। এখন ইউনূসের যে অবস্থা, ইউনূস, আমি বলেছিলাম আপনাকে, খুব ভয়ে আছে। যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছেন। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন, আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন,
কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবা, আপনার এখানে এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএ তে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জিহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপরে এই ভীষণ রকম প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদী ওনাকে তুলে আনতে পারে কিনা, সেটাই আমার দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। নির্বাচন হবে কি হবে না, এই অনিশ্চয়তা যেমন আছে, তেমন নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে নাকি ইনক্লুসিভ হবে, সেই আলোচনা এবং সেটা নিয়ে পদ্মার অন্তরালে কিন্তু এখনো অনেক কাজ চলছে। সুতরাং এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ, সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব যেন একেবারে তারেক রহমানের দিকে হুমড়ি খেয়ে পড়ছে। এবং শুধুমাত্র বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ নয়, বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন, তারাও একেবারে তারেক রহমানের দিকে ছুটে চলেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে দেখা করেছে, এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হচ্ছে, সেটি যেভাবে একটা বড় স্টেক হোল্ডার, বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে, তাতে এই নির্বাচনটি সর্বমহলে একদিকে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন এটি বিতর্কিত হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে বলেই তারা মনে করেন। তো এই প্রেক্ষিতে জনাব তারেক রহমান বলেছেন যে তার দল, তার মা এবং তিনি দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং তারাও চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। এই 12ই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং কয়েকটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে সেটি তারা আসলে চায় না, কিন্তু এ ব্যাপারে তাদের কিছু করার নেই, কারণ এই নির্বাচন আয়োজন করছে ডক্টর ইউনূস সরকার, এবং ডক্টর ইউনূস সরকার আপনারা জানেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে রাজি না। তিনি তাকে যেই বলে টেকনিক্যাল সমস্যা আছে, এবং তিনি আসলে খুব ভয় পান যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনী ফলাফল যদি কোনো ক্রমে আওয়ামী লীগের দিকে যায়, তাহলে তার জান নিয়ে পালানোই মুশকিল হয়ে যাবে, এরকম একটা ভীতি তার মধ্যে কাজ করে। যাই হোক, যেটা শুরুতেই বললাম যে নির্বাচন হবে কি হবে না, ইনক্লুসিভ হবে কিনা, এটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসটা অপেক্ষা করতেই হবে, অন্তত 20 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে প্রশাসন বা সবাই তারেক রহমানের সামনে ঝুঁকে পড়ছে, তারেক রহমানের সামনে হাজিরা দিচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি আয়োজনের চেষ্টা করা হচ্ছে, সেই নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এত অনিয়ম হচ্ছে যে এই নির্বাচনটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে নেই, মানে গ্রহণযোগ্যতার ওই বিবেচনায় এই নির্বাচন থাকবে না। বিএনপির 30 জন প্রার্থী ঋণ খেলাপি, অথচ এই ঋণ খেলাপির জন্য কারো মনোনয়ন বাতিল হয়নি একদম, মানে আপনারা, অথচ জাতীয় পার্টির
একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। একজন প্রার্থীর নাকি 2 মাসের কি একটা ইলেকট্রিক বিল নাকি বাকি, তার মনোনয়ন বাতিল করে দিয়েছে। তো যদি আইন অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায়, তাহলে বিএনপির 30 জন স্বীকৃত ঘোষিত ঋণ খেলাপির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। আরো সমস্যা হলো যে বিএনপির অনেক ক্যান্ডিডেটই দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তো বাংলাদেশের সংবিধানের 66 ধারার 2 গ অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যারা, তারা এমপি ইলেকশন করতে পারবে না। তো এখন এই যে যারা দ্বৈত নাগরিকত্ব, ইভেন এই যে ধরেন ইউকে বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি মিস্টার মালেক, তাকে সবাই চেনেন। এই মিস্টার মালেক এখনো ব্রিটিশ নাগরিক। তিনি সিলেট 3 আসন থেকে নমিনেশন পেয়েছেন বিএনপির। এবং যারা বিএনপির দ্বৈত নাগরিকত্বের অধিকারী, এরা কেউ কেউ বলতেছেন যে তার আইনজীবীর প্যাডে লেখাচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল প্রক্রিয়াধীন। কিন্তু আমাদের সংবিধান যদি আমরা মানি, তাহলে এই সুযোগ নাই। একদম মানে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগ করার একটা অফিসিয়াল ডকুমেন্ট নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কিন্তু ব্রিটিশ সিস্টেমে নাগরিকত্ব সারেন্ডার করা এবং ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া, এটা কিন্তু সময় সাপেক্ষ। কেউ কেউ বলেন যে 12 থেকে 13 মাস পর্যন্ত সময় লাগে। তো সেই দীর্ঘ সময় সাপেক্ষ এখন মিস্টার মালিকের মতো যারা আছেন একাধিক দেশের নাগরিক, তারা কিভাবে নির্বাচন করবেন? এটা তো সম্পূর্ণ আইনের বরখেলাপ। এবং দেখা গেল যে নির্বাচনে হেরে গেলেন, তখন আবার ওই অ্যাপ্লিকেশন উইথড্র করে নিলেন। তো এটা তো হয় না। এবং নির্বাচন এখন মানে পুরা জোর যার মুল্লুক তার, যা ইচ্ছা তাই অবস্থায় একটা নির্বাচন হচ্ছে। আপনারা দেখছেন স্বতন্ত্র প্রার্থীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, দেখেন এই লোকটাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হচ্ছে। শুধু এটা না, আমার সাথে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর যোগাযোগ হয়েছে, তারাই আমার সাথে যোগাযোগ করেছেন। তো সবাই, আমি আগেও বলেছি যে সবাই নানা রকমের হয়রানির শিকার এবং দিনের শেষে প্রায় অধিকাংশেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দলের বিদ্রোহী প্রার্থীরা যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন তাদেরটা আপাতত গ্রহণ করেছে। তো বিএনপি একদম মানে ফ্রি স্টাইলে নির্বাচনী মাঠে আছে আর কি, তাদের যা ইচ্ছা তাই হচ্ছে। এবার এদিকে তারেক রহমানের সাথে আমাদের কিছু কমিউনিস্ট দেখা করেছেন, তাদের একটা জোট আছে, গণতান্ত্রিক জোট। সেই জোটের পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেখানে আমাদের ডক্টর মুস্তাক হোসেন ভাইও আছেন, তারা দেখা করেছেন। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, তাতে তো মানে বেশ, কারণ এই মানুষগুলো তো আমাদের ছাত্র জীবন থেকে দেখে আসা, হ্যাঁ, তারা একজন মানে খুবই ডিভোটেড কমিউনিস্ট ছিল। তো তারা তারেক রহমানের সামনে যেভাবে হাত কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন, যদিও আমি শুনেছি তারা আলাপ করেছেন, তারা তারেক রহমানকে অনুরোধ করেছেন দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। কিন্তু আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের আবার একটা আঞ্চলিক পরিচালক, তিনি আবার জামাতের আমিরের সাথে দেখা করেছেন আজকে, এবং সেখানে তারপরে একটি সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডক্টর আবু তাহের, তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এবং তিনি এই যে বলেছেন যে গত 2-1 সপ্তাহ ধরে প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটা দলের দিকে ঝুঁকে পড়ছে, তাতে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে কিনা এটা নিয়ে জামাতের পক্ষ থেকে কনসার্ন রেজ করা হয়েছে। এবং জামাত বলছে যে এইভাবে তারা এইভাবে নির্বাচনটা হোক জানা, তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং সবাই কিন্তু এখন একটা কথা বলছে, জামাতও বলছে যে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। আওয়ামী লীগের খবর নাই, আপনি 50% অফ দ্য ভোটার্সকে বাইরে রেখে আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করছেন না, তাতেই তো দেশের গণতন্ত্রের বাইন মারা। এখন আবার আপনারাই বলতেছেন যেহেতু জামাত একদম ক্ষমতায় চলে এসেছিল, ঠিক সেই মুহূর্তে এখানে বিএনপির হঠাৎ করে পাশার দান উল্টে গেছে, সবকিছু বিএনপির দিকে ঝুঁকে গেছে, জামাতের মাথায় বাড়ি। তো সেটা আজকে ডক্টর তাহের যেভাবে কথা বললেন, হ্যাঁ, মানে জামাত অনেক অ্যাগ্রেসিভ এবং জামাত ভবিষ্যতে কি করবে মানে এই মাসের মধ্যে, সামনের দিনগুলোতে,
এটা নিয়ে আমাদের একটু নজর রাখতে হবে। আমি জামাতের বর্তমান অবস্থা নিয়ে পরবর্তীতে একটা এপিসোড করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত।